ইতিহাস অনেক সময় সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে রাজকীয় অট্টালিকা করে, কিন্তু কিছু মানুষ সে অট্টালিকা ভেঙে মাটির মানুষের কাতারে এসে দাঁড়ান। 20 শতকের মাঝামাঝি সময়ে বাংলার আকাশ যখন শোষণের কালো মেঘে ঢাকা, তখন এক জমিদার পুত্রবধূ নিজের আরামায়েশ বিসর্জন দিয়ে হয়ে উঠেছিলেন হাজারো সাঁওতালের রানীমা। আজ আমরা এমন একজনের গল্প বলবো, যিনি একজন নারী, একজন সংগ্রামী, একজন কিংবদন্তি। তিনি ইলা মিত্র। তিনি শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এক জ্বলন্ত অগ্নিশিখা। 18 অক্টোবর 1925 কলকাতার এক শিক্ষিত সচ্ছল পরিবারে জন্ম নিল এক কন্যা। নাম তার ইলা সেন। পিতা নগেন্দ্রনাথ সেন, ব্রিটিশ আমলের বাংলার ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল। মা মনোরমা সেন। 3 বোন 3 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ইলাই। বাবার চাকরির সুবাদে তারা সবাই কলকাতাতে থাকলেও তার শৈশবের অনেকটা সময় কেটেছে বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলায় বাগুটিয়া গ্রামের এই বাড়িতে। 1899 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেন ইলা মিত্রের ঠাকুরদাদা রাজমোহন সেন। পূর্বপুরুষেরা দেশ ত্যাগের পর বাড়িটি দখল হয়ে যায়। বাড়িতে যারা বর্তমানে বসবাস করছেন তাদের দাবি, খোদাবক্স নামের এক স্থানীয় ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে এই বাড়িটি কিনে নেন তাদের পূর্বপুরুষেরা। ইলা মিত্র লেখাপড়া করেন বেথুন স্কুল ও বেথুন কলেজে। ওই কলেজ থেকে তিনি 1944 সালে স্নাতক শ্রেণীতে বিএ ডিগ্রি অর্জন করেন। ইলা ছিলেন একজন অদম্য প্রাণশক্তির অধিকারী। 1935 থেকে 1938 টানা 4 বছর তিনি ছিলেন রাজ্য জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। সাঁতার, বাস্কেটবল কিংবা ব্যাডমিন্টন সবখানে ছিল তার জয় জয়কার। তিনি ছিলেন প্রথম বাঙালি মেয়ে যিনি 1940 সালে জাপান অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামামায় অলিম্পিক বাতিল হয়ে যায়। মাঠে সেই দৌড় থেমে গেলেও ইলার জীবনের আসল লড়াই শুরু হয় বেথুন কলেজের করিডোর থেকে। মাত্র 18 বছর বয়সে তিনি যোগ দেন ভারতীয় কমিউনিস্ট পার্টিতে। 1945 সাল ইলার বিয়ে হলো চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাটের জমিদার পুত্র ও কমিউনিস্ট নেতা রমেন্দ্রনাথ মিত্রর সাথে। কলকাতার তুখোর ছাত্রী ইলা হলেন জমিদার বাড়ির পুত্রবধূ, কিন্তু বিলাসিতা তাকে টানেনি। বন্দি জীবন থেকে তার মুক্তির সুযোগ এলো গ্রামবাসীর এক প্রস্তাবে, মেয়েদের জন্য স্কুল খুলতে হবে। পরিবার থেকে অনুমতি মিলল এক শর্তে, হেঁটে যাওয়া যাবে না, যেতে হবে গরুর গাড়িতে। মাত্র 3 জন ছাত্রী নিয়ে শুরু করা হয় সেই স্কুল। 3 মাসেই 50 জনে দাঁড়ালো। ইলা মিত্র তার ব্যক্তিত্ব দিয়ে আদায় করে নিলেন হেঁটে স্কুলে যাওয়ার অধিকার। অন্দরমহল থেকে রাজপথে বেরিয়ে আসা সেই ছিল তার প্রথম জয়। ব্রিটিশদের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিকানা চলে যায় জমিদার আর জোতদারদের হাতে। কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে ফসল ফলাতো, কিন্তু উৎপাদিত ফসলের অর্ধেকটাই জোতদার নিয়ে যেত। কৃষকের ঘরে থাকতো শুধু উপোস আর ঋণ। 1940 সালে ফ্লাউন কমিশন সুপারিশ করেছিল ফসলের 3 ভাগে 2 ভাগ দিতে হবে কৃষককে, কিন্তু জোতদাররা তার মানেনি। 1946-47 সালে ফসলের 2/3 উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার 19টি জেলায় গড়ে ওঠে তেভাগা আন্দোলন। তা পরিব্যাপ্ত থাকে 1949 থেকে 50 সাল পর্যন্ত। তেভাগার দাবিতে রাজশাহী জেলার বিশেষভাবে নাচলের কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে ইলা মিত্র অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। দিনরাত সাঁওতাল পল্লীতে ঘুরে ঘুরে তাদের অধিকারের পাঠ দিতে লাগলেন। অধিবাসীদের কাছে তিনি তখন আর জমিদার বাড়ির বউ নন, তিনি তাদের আপন রানীমা। 1947-এ দেশভাগ হলো, কিন্তু কৃষকের ভাগ্য বদলালো না। 1950 সালে নাচলে পুলিশের সাথে কৃষকদের এক ভয়াবহ সংঘর্ষ হয়। সরকারি বাহিনীর অত্যাচারে টিকতে না পেরে ইলা মিত্র ছদ্মবেশে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য 1950 সালে জানুয়ারিতে গোমস্তাপুরের রহনপুর রেল স্টেশনে তিনি পুলিশের হাতে ধরা খান। এরপর শুরু হলো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। পুলিশি হেফাজতে ইলা মিত্রের উপর যে বর্বরচিত এবং পৈশাচিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল তা শুনলে আজও মানুষের রক্ত হিম হয়ে যায়। বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু সেই অন্ধকার সেলে বসেও তিনি মাথা নত করেননি। আদালতে দেওয়া তার সেই ঐতিহাসিক জবানবন্দি হয়ে আছে শোষণের বিরুদ্ধে এক জীবন্ত দলিল। ইলা মিত্রের মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে 2 বাংলা। মাওলানা ভাসানী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হীরেন মুখার্জি সবাই সোচ্চার হলেন। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পতন ঘটলে শেরে বাংলা একে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকার তাকে চিকিৎসার জন্য প্যারারোলে মুক্তি দেন। তিনি কলকাতায় চলে যান, কিন্তু তার মন পড়ে রইল নাচলের ওই ধুলোবালিতেই। ভারতে গিয়েও তিনি থেমে থাকেননি। প্রতিকূলতার মধ্যে MA পাশ করে অধ্যাপনা শুরু করেন। মানিকতলা থেকে পরপর 4 বার পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের মাটিতে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।
নিজের দেশ থেকে বিতাড়িত হয়েও তিনি বাংলাদেশের মানুষের জন্য লড়ে গেছেন শেষ পর্যন্ত। 1996 সাল, দীর্ঘ 42 বছর পর স্বাধীন বাংলাদেশে পা রাখলেন ইলা মিত্র। নাসলের মাটিতে পা রাখতে হাজার হাজার মানুষ যারা তার সাথে তেভাগার লড়াই ছিলেন তারা কান্নায় ভেঙে পড়েন। বৃদ্ধ সাঁওতালেরা তাদের রানীমাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান। 2002 সালের 13 অক্টোবর কলকাতার এক হাসপাতালে এই মহান লড়াকু নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি রেখে গেছেন এক অমর আদর্শ। ইলা মিত্র শুধু একটা অধ্যয়ন নয়, তিনি একটা চেতনা। যতদিন পৃথিবীতে শোষণ থাকবে, যতদিন কৃষক তার অধিকারের জন্য লড়াই করবে, ততদিন নাসলের এই রানীমা বেঁচে থাকবেন প্রতিটি মিছিলে, প্রতিটি প্রতিবাদে। ইলা মিত্র একটি নাম নয়, একটি ইতিহাস। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো পর্বে। ধন্যবাদ।